বছর প্রায় 1.5টা পার দিচ্ছে। এখন তো রাজনীতিবিদদের পাহারা দেওয়ার সরকার পাহারা দিবে, সেই জায়গায় তো সরকার যায় নাই। কারণ এই সরকার বোঝে নাই কোথা থেকে শুরু করব এবং শেষ করব। প্রথম যে ভুল করছে এই ভুলের খেসারত দিচ্ছে। এখন আপনার এই সরকারের লেজিটিমেসি ক্রাইসিস, তারা প্রত্যেক কোনো জিনিস ঠিক করতে পারে নাই। এখন কালকে রায়ের ডেট ঘোষণা করবে, এরপরে লকডাউন দিয়ে দিছে। এখন বোমও ফুটাতেছে কারণ যদি রাজনৈতিক দলগুলি অভ্যুত্থানের শক্তিগুলি মাঠে না থাকে তো বোম তো ফুটতে থাকবে। কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তো ঐক্যটি নেই। না, সে ঐক্য নাই ভিন্ন ইস্যুতে। ঐক্য নাই হলো সরকারে কে কত অংশীদারিত্ব দখল করবে, সেইটার নিয়ে দ্বন্দ্ব। কিন্তু রাজনীতিতে তো একটি চিরাচরিত কথা আছে, রনি ভাই আমার চেয়েও ভালো জানেন, এনিমি ইজ মাই ফ্রেন্ড। না, সবসময় তা হবে না, কারণ দৃশ্যমান কিন্তু সেটি হচ্ছে। এবারে যেটা হচ্ছে অভ্যুত্থানের শক্তি জাস্ট ক্ষমতার অংশীদারিত্ব কার কতটুকু বেশি হবে, এই কারণে এই গোলমালটা পাকাচ্ছে। তার কারণে এই বোম ফাটানোর সাহস করতেছে। যদি অভ্যুত্থানের শক্তি শুধু বোমা ফাটায়নি, কিন্তু পুলিশের গাড়িতেও কিন্তু আগুন অলরেডি আমরা দিবে তো, সুযোগ পাইলে তো দিবে। কারণ হচ্ছে যে ধরেন এও তো আছে, এর ভিতরে তো ভাড়া করাও আছে। ছাত্রলীগের ছেলেরা ধরছে ভাড়া করে টোকাই ফোকাই জাতীয় টাকা দিয়ে দিতেছে, সে ফুটাই দিচ্ছে। তার মানে সেরকম পরিবেশ হয়ে গেছে বাংলাদেশে। আমার তো মনে হয় যে অভ্যুত্থানের শক্তি এক না হলে এই দেশই রাজনীতিবিদদের হাত থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতি ঠিক আছে। আপনার দেশে তো কোনো কিছু গোছানো নাই, কোনো নতুন করে দেশ চলছে না, নতুন কোনো প্ল্যানিং নাই। যেভাবে ফ্যাসিস্ট সরকার দেশ চালাইছে ঠিক এই সরকার একইভাবে চলছে। রনি ভাই তো বললেন যে আমরা নতুন একটা অন্ধকারের দিকে যাচ্ছি। নতুন অন্ধকার তো ওই একই কথা, উনি ভদ্র ভাষায় বলছে, আমি বলছি আজকে ধরেন এই দেশটা যেভাবে তৈরি করা হয়েছে মানসিকভাবে, এই জাতিটাকে 15 বছরে টোটাল করাপ্ট হয়ে গেছে মানসিকভাবে। যারা সৎ আছে তারা হয়তো সুযোগের অভাব, আপনি এভাবে বর্ণনা করতে পারেন। এই জাতিকে যদি গঠন করতে চান, যে জায়গাগুলো হাত দিতে হবে বিজ্ঞানের যুগে, আপনি শিক্ষাকে, আপনি 11টা সংস্কার কমিশন করছেন, শিক্ষায় হাত নাই। তারপরে ধরেন এখানে শুনতে আপনার খারাপ লাগবে যে বেলোভেলেন ডিক্টেটর দরকার, লিকুয়ান দরকার, ছোট্ট দেশ, একটা জেলে পুল্লি, সেখান থেকে রাইট প্লেসে বসাইছে এবং সততা। কে লিকুয়ান? আপনি তো বলছেন সুযোগের অভাবে সবাই ভালো আছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া। বাংলাদেশে কি লিকুয়ান আছে? হবে না কেন? জিয়াউর রহমান ছিল। রনি ভাই এবং আপনারা জিয়াউর রহমানের আলোচনায় তো আরে আপনি বলেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ক্রাইসিসে দেশের দায়িত্ব নিল, এর চাইতে খারাপ ছিল, এর চাইতে খারাপ অবস্থা ছিল। পুরো আর্মি ডিস্ট্রয় করে ফেলা করেন তাহের, সে তো গোসা করছে। আপনার কাছে শুনবো এই বিষয় নিয়ে আলোচনা শুনবো। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আজ ভাই আপনার কাছে আলোচনায় ছিলাম, বাংলাদেশ এর চেয়েও ভালনারেবল সিচুয়েশনে ছিল, সেই জায়গাও কাটিয়ে উঠেছে। লিকুয়ানের উদাহরণ দিয়েছিলেন। 3 থেকে 7 নভেম্বর 1975, ওই সময়টা আপনি দেখছেন কিনা আমি জানি না, আমরা তো সচক্ষে দেখছি। এর মতো ভালনারেবল সিচুয়েশনে বাংলাদেশ কোনোদিন পড়ে নাই। আমি তখন অবজারভারে রাতে একটা প্লেট ভেঙে দেই, আগে তো প্লেট সিস্টেম, প্লেট ভাঙলো আবার মধ্যরাতে চেঞ্জ, আবার সকালবেলা চেঞ্জ, আমাকে ডেকে ডেকে বাসার থেকে গাড়ি দিয়ে নিয়ে নেওয়া যেত হতো। একদিনে 3 বার চেঞ্জ হয়েছে সরকার পজিশন এরকম। এবং দেশটা অল্প কয়েকজন বলা হয় বিভ্রান্ত সেনাবাহিনী, তা না, তারা পরিকল্পিতভাবেই গেছে। যাই হোক, তখন জিয়াউর রহমান কিন্তু বন্দি, 3রা নভেম্বর তাকে বন্দি করা হলো। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব বলা হয়, সেটাতে তাকে বের করে আনা হলো। কর্নেল তাহের সে লিফলেট বিতরণ করছে, সিপাহীদের বিপ্লব করবে, জিয়াউর রহমানকে ডাকছে, সে বেরোয় নাই, বেরোলে তো তাকে মেরে ফেলতো। তো জিয়াউর রহমান এই সিচুয়েশনে কোনো ভুল করে নাই। সে লাঠিমের মতো ঘুরতে ঘুরতে। বর্তমান নেতৃত্ব ভুল করছে?
অবশ্যই ভুল করছে, পয়লা দিনই ভুল করছে। আমি বলবো পয়লা দিনে ইউনুস মোহাম্মদকে ডেকে আনছে, ডেকে এনে সেনাবাহিনীর কাছে গেছে না, ওখান থেকে সেনাবাহিনী বুক করে নিয়ে এসে বঙ্গভবনে নিয়েছে না, নিয়ে ওই দিন অভ্যুত্থান ওতনা হয়েছে এই সরকারকে। আর ইউনুসকে ছেড়ে দিছে তার উপদেষ্টা বানানোর জন্য। সব এনজিওর লোক, দুটো মাস্টার আর দুটো সব একটারও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যার ফলে এই রাষ্ট্রটা ফোকলা বানা ফেলাইছে। এবং ইউনুস সাহেব কত বেনিফিট নিছে বলেন? আপনার গ্রামীণ ব্যাংকের 4.5 কোটি টাকা সুদ মওকুফ করছে, গ্রামীণ ফোনে সে প্রায় 7,000 কোটি টাকা মওকুফ করছে। আবার টেসলা নিয়ে আইছে, ওই যে কি একটা ওই যে টেলিফোন আমেরিকান কোম্পানি, ইন্টারনেট কোম্পানির হ্যাঁ কোম্পানি টেলিফোন লাইন নিয়ে আইছে। আরে ভাই, যারা টেকা লাগতো তারা তো দেশ থেকে চলে গেছে, ওরা আর বেচতে পারতেছে না। এখন স্টারলিং কিনবো কে? ওর যে রেট কে কিনবে? স্টারলিং ভালো, এটা ঠিক আছে, কিন্তু যারা ব্যবহার করবে ওরা তো টাকা নিয়ে ভেঙে গেছে আওয়ামী লীগের লোক। এখন তো স্টারলিং কেনার লোক নাই। ওনার গ্রামীণ মেডিকেল, ইউনুস মেডিকেল, ওনার অমক ব্যান পাওয়ার ব্যবসা পর্যন্ত নিছে। বলেন আপনি তো ছেলেদেরকেও উদ্যোক্তা করে। 17 জন এই সরকারের অংশে আছে বিদেশি নাগরিক। দেশটা তো দেশের লোক চালাচ্ছে না, বিদেশিরা চালাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখনকার মতো ভালনারেবল দেশ ছিল না। কি হবে কি না হবে, সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার সরকার পরিবর্তন হচ্ছে ভিতরে ভিতরে। যাক 3 তারিখ থেকে 7 তারিখে উনি বেরোলো। অনেকেই বলে যে 7 তারিখে বেরোলো, এরপরে প্রেসিডেন্ট যখন জিয়াউর রহমান যখন আসে মোস্তাকের মার্শালের দায়িত্ব নিল, বলে যে ওখানে আর্মিতে করছে, করা মানুষ মারছে, সিপাহি অনেক মারছে। কি করবে? কর্নেল তাহের তো বিপ্লব করার জন্য এমন ইনডিসিপ্লিন তৈরি করছে, ওখানে আইনসম্মতভাবে কোর্ট মার্শাল করছে। সে কি করবে? ডিসিপ্লিন ফিরবে না? এখন যে আর্মি দেখতেছেন, আর্মি থাকতো না তো, সে তো একটা ডিসিপ্লিনে আছে। পুরো রাষ্ট্রটাকে ঠিক করছে সে, ঠিক সময়ে রিস্ক নিয়ে সে ঠিকই মুক্তিযুদ্ধের ঘোষণা দিছে 26 তারিখে। তো আমার বক্তব্য হলো, তারপরে সে দেখেন কৃষিতে উন্নয়ন করছে, মোটামুটি ঘুরে দাঁড়ানোর আপনার গার্মেন্টস সে করছে, প্রবাসী সে করছে, সার্ভিস সেক্টরে চেষ্টা করছে। জিডিপি তো মেইন অবদান এইখানেই রাখে। এ পর্যন্ত কোনো সরকার পারছে? ভবিষ্যতে যারা আসবে নিশ্চয়ই তারা সেই দায়িত্বটি না। তাহলে তো জিয়াউর রহমান তো তার চাচাকে চিনত না। জিয়াউর রহমানের বাড়িতে আমি গেছি, যে পুরনো টেবিল রয়েছে, বিল্ডিং রয়েছে। এখন যে রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের মধ্যেও তো সেই সম্ভাবনা নেতৃত্ব আছে। এই বিষয়ে একটু রনি ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি।